নমস্কার, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মাননীয় সচল গুপ্ত, কৃষি বিশেষজ্ঞ, টুমরোজ ফাউন্ডেশন। নমস্কার সচলবাবু। নমস্কার। চলছে শীত, চারিধারে রংবাহারি ফুলের সমারোহ হলেও বিস্তীর্ণ মাঠ এখন মোটামুটি ফাঁকা। কিছুদিনের মধ্যেই এই মাঠ আবারও হয়ে উঠবে সবুজ, আর তার প্রস্তুতির সেরা সময় হচ্ছে এই সময়। বোরো ধানের বীজতলা অনেকেই প্রস্তুত করে ফেলেছেন। ঠিক এই মুহূর্তে দরকার তার সঠিক পরিচর্যার। এই বীজতলার মধ্যেই লুকিয়ে আছে ভালো ফলনের চাবিকাঠি। এ আসরে আমাদের আজকের আলোচনার বিষয় বোরো ধানের বীজতলার পরিচর্যা। প্রথমেই জানতে চাইছি, আমাদের এলাকার মৃত্তিকা ও জলবায়ুর কথা মাথায় রেখে এই বোরো চাষ কতখানি গুরুত্বপূর্ণ? জীবন ধারণের জন্য বা বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। সেই খাদ্য আসবে কৃষি হতে। প্রতি মুহূর্তে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং খাদ্যের যোগানটা পূরণ করতে পারে এই বোরো চাষ, এবং এই বোরো চাষটা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এর সাথে সাথে আমাদের মাটির স্বাস্থ্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের দিকটাও কিন্তু অনেকভাবে গুরুত্ব পায় এই বোরো চাষের উপরে। একদম তাই। যদিও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামাল দিতে গিয়ে আমাদের বোরো চাষ দিনের পর দিন বেড়েই চলেছে, কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে যে বোরো চাষ কিন্তু কোনোভাবেই আমাদের প্রকৃতিকে রক্ষা করছে না। কারণ যেভাবে মাটির তলার জল আমরা উত্তোলন করে চলেছি, তাতে অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের অশনি সংকেত দেখা দিচ্ছে। তাই কৃষক বন্ধুদের কাছে আবারও আমাদের একান্ত অনুরোধ, যে সমস্ত জায়গায় নদীর জলের সঠিক ব্যবস্থা রয়েছে সেখানেই বোরো চাষ করুন, এবং যেখানে আপনারা বাধ্য হয়ে বোরো চাষ করছেন সেখানেও সঠিক উপায়ে জলের ব্যবহার করুন। আর অবশ্যই বিকল্প চাষের দিকে একটু নজর দিন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এই বোরো চাষে জাত নির্বাচন কতখানি গুরুত্বপূর্ণ? জাত নির্বাচনটা এই কারণেই করতে হবে, কারণ আমাকে খেয়াল রাখতে হবে যে কোন জাতটা আমাকে বেশি উৎপাদন বা ফলনটা দেবে। সেই জন্য এখানে দুই ধরনের, যেমন স্বল্প মেয়াদী এবং মধ্যমেয়াদী, এই দু ধরনের ধানের বীজ বাছাই করতে হয়। সেগুলি আবার খেয়াল রাখতে হবে বেশি দিন যেন না হয়, যেন ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পায়, কালবৈশাখীর ঝড়ের দাপটে সে যেন না পড়ে। এই জন্য স্বল্প মেয়াদী ধানগুলির মধ্যে হচ্ছে IR 36, রত্না, IR 64 এবং মিনিকিট। আর স্বল্প মেয়াদী, যেটা আবার ঝড় বৃষ্টি সহ্য করতেও পারে, সেই ধানগুলি হচ্ছে IET 2815 এবং IET 2254 এবং প্রকাশ বলে একটা ধান রয়েছে। অর্থাৎ স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী দুই ধরনের জাতের চাষই কিন্তু কৃষক বন্ধুরা করতে পারেন। বীজতলা প্রস্তুতি তো অনেকের হয়ে গেছে, অনেকে এখনো প্রস্তুতির কথা ভাবছেন। জানতে চাইছি, বীজতলা প্রস্তুতির সঠিক সময় কোনটি? দেখুন, যে কোনো ফসলের তার বীজতলাটা হচ্ছে প্রধান একটা আঁতুড় ঘর। সেই বীজতলাটা তৈরি করার একটা নির্দিষ্ট সময় থাকবে। সেই নির্দিষ্ট সময়টা আমরা যেটা দেখেছি, বা আমি যদি বৈশাখ মাসের মধ্যে ধানটা কাটতে পারি, তাহলে কিন্তু আমাকে বীজতলাটা এইভাবেই তৈরি করতে হবে যে কার্তিকের শেষ বা অঘ্রাণের প্রথম দিকে। এই সময়টা যদি আমি ঠিক মতন বীজটাকে বা বীজতলাটা তৈরি করতে পারি, আঁতুড় ঘরটা তৈরি করতে পারি, তাহলে 45 দিনের মধ্যে আমি চারা রোয়া করা যাবে এবং সেচের জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে। এটা আমি নির্ভর করতে পারি, বা চাষি ভাইদের এই সুপরামর্শটা আমি দিতে পারি। অর্থাৎ এই যে সময়ের কথা আপনি বলছেন, তার জন্য পূর্ব প্রস্তুতি লুকিয়ে আছে। আমি আগের ধানটি ঠিক কখন চাষ করেছিলাম এবং সেটিকে কত তাড়াতাড়ি আমরা ওঠাতে পেরেছি, ঠিক তার ওপর আমরা পরবর্তী চাষের কাজটা আমরা সময় মাফিক করতে পারবো। করতে কিন্তু পারবো। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো বীজতলা তৈরি করছেন, একদম বীজতলা একদম ছোট অবস্থায় রয়েছে, তাদের কি কোনো রকম সমস্যার সম্মুখীন হতে পারেন এই মুহূর্তে? হ্যাঁ, দেখুন, একটা বীজতলা, সেখানে কিন্তু প্রতি মুহূর্তেই কোনো না কোনো সমস্যা আসবেই। সেই সমস্যাগুলো সমাধানের তো নানা রকমের দিক আছে। এখন ধান গাছের প্রতিটি শীষ যাতে সমানভাবে সেই কৃষক বন্ধু পায়, তার জন্য তাকে কিন্তু সেই দিকটাকে খেয়াল রাখতে হবে। খুব সত্যি কথা। এ তো গেল বীজতলা প্রস্তুতির সঠিক সময়।
এবারে চলে যাচ্ছি, আমাদের বারবার কৃষি দপ্তর থেকে বলা হচ্ছে, নানানভাবে প্রচার চালানো হচ্ছে যে বীজ কেনার সময় সবসময় সার্টিফাইড বীজই কিনুন। জানতে চাইছি, এই যে কেনা বীজ, তাকেও বাছাই করার কি কোনো দরকার আছে? অর্থাৎ বীজ বাছাই পর্বে কৃষক বন্ধুরা কিভাবে যত্নবান হবেন? আমি যেখান থেকে বীজটা কিনি না কেন, আমাকে আরেকবার বাছাই করে নিতে হবে। আমাদের কৃষি বিশেষজ্ঞ রয়েছে, তারা এই কথাটাই বলে থাকেন যে আপনি ধানের বিচনটা যেখান থেকে আনুন না কেন, সেটাকে আপনাকে আরেকবার বাছাই করতে হবে। কেন করতে হবে? ধরুন আমার একটা গোছাতে যতগুলো ধানের শীষ হয়, প্রত্যেকটা শীষ কিন্তু সমান হয় না। তাহলে ধানের শীষটা প্রত্যেকটা ধান গাছের সমান পেতে গেলে আমাকে বীজ বাছাইয়ের উপর কিন্তু গুরুত্বটা দিতে হবে। বীজ বাছাইয়ের পরেই চলে আসছে বীজ শোধন। বোরো চাষে এই বীজ শোধন কতখানি গুরুত্বপূর্ণ এবং কোন পদ্ধতিতে করা উচিত বলে আপনি মনে করেন? বীজ বাছাইয়ের পরে বীজ শোধন এটা খুবই জরুরি। চাষি বন্ধুরা এটা করেও থাকেন, আবার কেউ করেন না। তারা বলেন যে আমি তো সার্টিফাইড বীজ নিয়ে এসেছি। কিন্তু আমি চাষি বন্ধুদের একথাটা বলবো যে আপনি যেখান থেকে বীজটা আনুন না কেন, সেই বীজটাকে আপনি আরেকবার বাছাই এবং শোধন করুন। কারণ আপনারা অনেকেই জানেন যে ধান বীজের মধ্যে 3টি রোগ কিন্তু লুকিয়ে থাকে: খোলা পচা, ঝলসে যাও, মাঝখানটা শুকিয়ে যাও। আমি যদি এইটাকে আমার সার্টিফাইড বিচন বলুন বা আমার নিজের ঘরের বিচন বলুন, সেইটাকে আমি রাসায়নিক ভাবে 1.5 লিটার জলে 4 গ্রাম কার্বেন্ডাজিম মিশিয়ে বা জৈব পদ্ধতিতে 1 লিটার গোমূত্রের সাথে 4 লিটার জল মিশিয়ে তার মধ্যে আমি ধানের বিচনগুলো 8 থেকে 10 ঘন্টা যদি ভিজিয়ে রাখি, তাহলে ওই যে মারাত্মক 3টি রোগ, সেটা কিন্তু ধানের বিচন থেকে চলে যাবে। এবারে চলে আসছি বীজতলা তৈরি প্রসঙ্গে। এক্ষেত্রে কৃষক বন্ধুরা কিভাবে যত্নবান হবেন? অর্থাৎ জানতে চাইছি যে বীজতলায় কি ধরনের সতর্কতা গ্রহণ করলে কৃষক বন্ধুরা উপকৃত হতে পারবেন পরবর্তীকালে? বীজতলাটাই হচ্ছে আমার ফসল উৎপাদনের মূল আঁতুড় ঘর বা মূল চাবিকাঠি। সেই জায়গাটাকে আমাকে ঠিক রাখতে হবে। চাষি বন্ধুরা কি করেন যে তারা মনে করেন যে আমার বীজতলায় যদি প্রচুর পরিমাণে ধানের বীজ পারি, তাহলে হয়তো আমার প্রচুর পরিমাণে চারা তৈরি হবে। কিন্তু না, সেটা ভুল। যেটা কৃষি দপ্তর বা আমরাও যেটা পরীক্ষা করে জানতে পেরেছি বা দেখেছি, যে 1 একর মানে 3 বিঘা জমির জন্য আমার 6 কাঠা বীজতলা খুবই প্রয়োজন। এবং সেখানে আমি এমন ভাবে বীজগুলোকে ফেলবো যেন একটা বীজের সাথে আরেকটা বীজের কিছু না হলেও কম করে আমার হাফ ইঞ্চির মতন বা সমতুল্য যেন ফাঁক থাকে। তাতে করে হবে কি না, বীজটা খুব পুষ্ট হবে এবং সেই পুষ্ট বীজ থেকে আমি আগামী দিনে প্রচুর পরিমাণে কিন্তু আমি উৎপাদন পেতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা বীজ, প্রত্যেকটা চারা যেন সঠিক পরিমাণে আলো বাতাস পায়, সঠিক পরিমাণে খাবার পায়, এটি কিন্তু আমাদের লক্ষ্য রাখতেই হবে। এবং সেটি লক্ষ্য রাখার উপযুক্ত সময় হচ্ছে যখন আমরা বীজতলায় বীজ ফেলবো। ঠিক ঠিক। এবারে চলে আসছি সার প্রয়োগ প্রসঙ্গে। বীজতলায় সার প্রয়োগ, এ ব্যাপারে কৃষক বন্ধুরা কিভাবে এগোবেন? যেখানে আমি চারাটাকে তৈরি করব, তার তো খাদ্যের দরকার আছে। তা সেই খাদ্যটা যাতে ঠিক মতন পাই, তার জন্য আমি প্রথমেই বলেছি যে 1 একর বা 3 বিঘে জায়গা যে পরিমাণ আমার ধান চারা লাগবে, সেইটার বীজতলা তৈরি করতে গেলে আমার 6 কাঠা বীজতলার প্রয়োজন। এই 6 কাঠা বীজতলার জন্য আমি গোবর বা কম্পোস্ট সার দেবো 1 টন, নাইট্রোজেন দেবো 2 কেজি, ফসফেট দেবো 2 কেজি এবং পটাশ দেবো 2 কেজি। পরবর্তীকালে নির্দিষ্ট সময়ে আবার আমি সেখানে চাপান সার হিসাবেও অন্যান্য সারগুলো আমি ব্যবহার করতে পারি। এই যে সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি, অর্থাৎ তীব্র শীত এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে ঘন কুয়াশা, রোদ ঠিকভাবে উঠছেই না, ঠিক এই সময় বীজতলায় কি কি সমস্যা দেখা দিতে পারে এবং তার প্রতিকারের উপায়টাই বা কি হবে? এই সময়টা তো সত্যিই খারাপ এবং আমরা আবহাওয়াটাকে লক্ষ্য করছি যে কয়েকদিন ধরে সমানেই কিন্তু কুয়াশা চলছে। তা সেক্ষেত্রে চাষি বন্ধুরা যেহেতু বীজতলা তৈরি করেছেন, সেই বীজতলাকে তাকে তো রক্ষা করতে হবে। প্রচন্ড ঠান্ডার হাত থেকে বীজতলাকে রক্ষা করতে গেলে চাষি বন্ধুদের ঠিক সন্ধ্যের সময় পুরো বীজতলার একদম মাথা পর্যন্ত কিন্তু বীজতলাতে জল ভরে দিতে হবে।
কারণ যে শিশিরটা পড়ছে বা যে কুয়াশাটায় পড়ছে সেইটা যেন ওই জলের উপরে পড়ে, আবার ঠিক সকালে তিনি কিন্তু ওই বীজতলা থেকে জলটাকে সম্পূর্ণ বের করে দেবেন। কারণ দিনের বেলায় সূর্যের আলোটা পাওয়া খুবই জরুরি, কারণ সেই সময় গাছ তো তার সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য প্রস্তুত করবে। এটা আমি চাষি বন্ধুদের বলতে চাই যে আপনারা প্রতিনিয়ত কিন্তু বীজতলার দিকে খেয়াল রাখুন। এই সময় বীজের একটা লাল রঙের রোগ দেখা দেয়, সেইগুলো থেকে রক্ষা পেতে আপনাদেরকে বিভিন্ন রকমের কিন্তু কৌশল অবলম্বন করতে হবে। পারলে পলিথিনের চাদর দিয়ে ঢাকা দিতে পারেন। এছাড়া যদি সম্ভব হয়, বাড়ি থেকে এই সময় তো খড়ের বিচালি প্রচুর পাওয়া যায়, সেইগুলো নিয়ে গিয়ে আলের চারিদিকে দিয়ে যদি আগুন ধরিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ওই কুয়াশাটা কেটে যেতে পারে। মূলত এই সময় রোগ কি হতে পারে বীজতলার? বীজতলায় এই সময় রোগ হবে পুংড়ো ভাইরাস, লাল লাল ছোপ ছোপ হয়ে সেগুলো বসে যাবে। এগুলো মূলত হয়ে থাকে প্রচন্ড ঠান্ডার জন্য। যে ধরনের সমস্যা আমাদের দেখা দেবে, ঠিক সেই সমস্যা নিয়ে নিকটবর্তী কৃষি দপ্তরে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই কিন্তু কৃষক বন্ধুরা ঔষধ প্রয়োগ করবেন। না হলে যে সমস্ত সতর্কতার কথাগুলি আমরা বললাম সেগুলি যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু অনেকটাই এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। এবারে চলে আসছি বীজতলায় আগাছা সমস্যার মোকাবিলা সম্বন্ধে। এই আগাছা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা এই বীজতলায়। এ ব্যাপারে কৃষক বন্ধুরা কিভাবে এগোবেন? জমিতে যেমন আগাছা জন্মায়, সেরকম বীজতলাতেও আগাছা জন্মায়। বীজতলাতে আগাছা জন্মালে বীজের যে চারাগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়বে। চাষি বন্ধুদের বলবো যে বীজতলার বেড়টি যেন 4 ফুট চওড়া করে করেন, দুপাশে যেন 1 ফুট জায়গা রাখেন। সেটা আপনার আগামী দিনে ড্রেনে কাজ করবে এবং আপনি চলাচল করতে পারবেন। এবং দেখবেন যদি কোনো আগাছা জন্মিয়েছে সেগুলোকে তুলে ফেলবেন। কখনো ভুল করে তার মধ্যে কিন্তু আগাছা দমনের কোন রকমের আপনি প্রতিষেধক ঔষধ ব্যবহার করবেন না, কারণ যেটাই করবেন আগাছা দমন করতে গিয়ে সেটা কিন্তু আপনার চারার উপরে আঘাত আনবে, যেটা আগামী দিনে আপনার প্রোডাকশন কিন্তু বিঘা প্রতি 1 থেকে 1.5 কুইন্টাল কমে যেতে পারে। অর্থাৎ হাত নিড়ানি এক্ষেত্রে একমাত্র প্রতিকারের উপায়, এবং তার জন্য দরকার কৃষকের পায়ের ধুলো প্রতিনিয়ত বীজতলায় পড়া। জানতে চাইছি সুস্থ সবল বীজতলা পেতে গেলে কৃষক বন্ধুদের কি কি করণীয়? বীজতলা তৈরি করার পূর্বে যেন জায়গাটা একটু উঁচু হয় এবং যেন সবসময় জল দাঁড়িয়ে না থাকে। আমরা ভিজানো এবং শুকানো এই পদ্ধতির মধ্যে যদি যাই, তাহলে দেখা যাবে আমার ধান জমিতে বা ধানের বীজতলাতে কোনো রকমের সমস্যা আসবে না। তার সঙ্গে যদি আমি বেলে দোআঁশ মাটি বা এঁটেল মাটির উপযুক্ত কোনো জমি পাই, সেখানে আমি সবসময় এই বীজতলাটাকে তৈরি করব। বীজতলাতে আমার জল লাগবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন যেন জল নিকাশির ব্যবস্থাটা সেখানে থাকে। এবং চাষি বন্ধুদের আমরা বলে থাকি বীজতলা শোধন করতে হবে। বিচন পাড়ার পূর্বে সেই বীজতলাতে নিমখোল দিতে হবে। যদি নিমখোল না পান, তাহলে নিম পাতাকেও আমরা জমিতে দিতে হবে। কাঠা প্রতি 10 কিলো করে সেটাকে আপনাকে তৃতীয় চাষে পচাতে হবে। এইভাবে যদি আমরা বীজতলার দিকে খেয়াল রাখি, তবে আগামী দিনে আমরা বীজের অনেকটা সমস্যার সমাধান কিন্তু রোগ পোকার হাত থেকে রক্ষা করতে পারছি। সত্যিই তাই। সুস্থ সবল বীজতলাই পারে চাষির মুখে হাসি ফোটাতে। আগামীর বিভিন্ন ধরনের রোগ, পোকার আক্রমণ, বিভিন্ন ধরনের সমস্যা প্রতিকার করতে পারে একমাত্র সুস্থ সবল বীজতলা। তাই বীজতলা তৈরির সময় কৃষক বন্ধুরা অতি যত্নবান হবেন, এটাই আমরা কামনা করি। আবারও বলছি, বোরো চাষ অত্যন্ত দরকারি ঠিকই, কিন্তু প্রকৃতির কথা মাথায় রেখে বোরো চাষ করার সময় আমাদের আরো একটু ভাবনা চিন্তা করেই এগোতে হবে। জলের অপচয় না করে প্রতিনিয়ত ভেজানো এবং শুকানো, অর্থাৎ অল্টারনেটিং ড্রাই অ্যান্ড ওয়েট সিস্টেম, এই পদ্ধতির মধ্য দিয়ে যদি আমরা বোরো চাষকে এগিয়ে নিয়ে যেতে পারি, তবেই কিন্তু আমরা বাঁচবো, প্রকৃতি বাঁচবে, আগামী বাঁচবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ সচল গুপ্ত, টুমরোজ ফাউন্ডেশনের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানিয়ে শেষ করছি কিষাণ বাণীর প্রথম পর্বের অনুষ্ঠান। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি ইলামবাজার ব্লকের অন্তর্গত সুগড় গ্রামে। আমরা কথা বলবো এই গ্রামের একজন সফল চাষি বন্ধুর সাথে, যিনি দীর্ঘদিন ধরে চাষবাসের সঙ্গে যুক্ত এবং মূলত এই এলাকার যে সকল চাষি বন্ধুরা রয়েছেন বা গ্রামের মানুষ রয়েছেন, তারা মূলত কৃষির উপরই নির্ভরশীল। বছরে দুবার তারা ধান চাষ করে থাকেন, পাশাপাশি তারা
সবজি চাষ বিকল্প চাষ হিসাবেও মাশরুম চাষ এবং অন্যান্য যেগুলো প্রাণী পালন সেগুলো কিন্তু করে আজকে তারা সফল হয়েছেন। এরকম এই গ্রামের একজন চাষি বন্ধুকে পেয়েছি, তার নানা অভিজ্ঞতার কথা শুনবো। আপনার নাম? পার্থসারথী বক্সি। পার্থবাবু কাছে জানবো, মূলত আপনি এই চাষবাসের সঙ্গে কতদিন ধরে যুক্ত? আজকে চাষবাস বলতে আমরা আগে বাবা করে এসছে, এবার বাবাদের কাছ থেকে সমস্ত কিছু আমরা শিখেছি, কিভাবে করতে হয় কিভাবে দিতে হয়। সেখান থেকে আমারই 20 বছর চাষ করা হয়ে গেল। একটু জানবো, আপনি তো ধান চাষ করেছেন এই সময় এবং বছরে দুবার ধান চাষ করে থাকেন, তো মূলত জানবো যে আপনি দেখেছেন বাবা বা কাকারা ধান চাষ করতেন, তখন একটা প্রচলিত পদ্ধতিতে ধান চাষ হতো, এখন যেটা বিজ্ঞান ভিত্তিক চাষবাস হচ্ছে, বিজ্ঞানকে কাজে লাগিয়ে চাষবাস হচ্ছে, কতটা পরিবর্তন হয়েছে? সমস্যা হচ্ছে আগে যে চাষ বাবারা করে এসছে বা তাদের সময়টা প্রচুর লাগতো। তার কারণ হচ্ছে ওরা লাঙ্গল দিয়ে চাষ করতো, সমস্ত মিস্ত্রি লেবার দিয়ে কাজ করানো হতো, সময়টা প্রচুর লাগতো। এখন হয়েছে কি, বিজ্ঞানসম্মতভাবে যে আমরা ট্র্যাক্টর পাচ্ছি, আমরা ধান পোঁতা মেশিন পাচ্ছি, আমরা ধান ঝরানো মেশিন পাচ্ছি, তার জন্য আমাদের সময়টা কম লাগে। ওই জন্য সময়টা কম লাগার জন্য আমরা তাড়াতাড়ি ফসলটা বাড়িতে তুলতে পারি। সেই সময় লাঙল দিয়ে চাষ হতো ঠিকই কথা, কিন্তু তার মধ্যে একটা আনন্দও ছিল। হ্যাঁ, আনন্দ ছিল। এবারে মেন সমস্যা কি, এবারে আমরা নাঙ্গল দিয়ে করতে যাই কেন, আমরা যদি কাছে পিঠে জমিগুলো থাকে তাহলে আমরা সেগুলো প্রথমে করে নিই, পরবর্তীকালে যদি মেশিন নিয়ে যায় সেটা মাঠে যেতে পারে না, যার জন্য তখন সেই আমরা আগেটা প্রথমে করে নিই, তারপরে যেগুলো পড়ে থাকে সেগুলো আমরা মেশিন দ্বারা করে থাকি। পার্থবাবুর কাছে জানবো, এখন তো বিজ্ঞান ভিত্তিক চাষবাস হচ্ছে এবং অনেকটাই পরিবর্তন হয়েছে, অবশ্যই খুব সময়টা কম লাগছে, বা আপনার যেটা হচ্ছে বিশেষ করে যে আমাদের পরিশ্রম সেটাও কিন্তু অনেকটা কম। তো নতুন কি কোনো পদ্ধতিতে ধান চাষ করেছেন? হ্যাঁ, আমরা সিপ পদ্ধতি চাষ করেছি, সেখান থেকে আমাদের সময়টা অনেকটা কম লাগে। তার কারণ হচ্ছে আমরা যেসব বীজ তৈরি করে মাঠে নিয়ে যাওয়ার পর সেগুলা মানে মুনিশ দিয়ে বা লেবার দিয়ে লাগানো হয়, তারপরে যথাযথ ব্যবস্থা নিতে হয়। সেক্ষেত্রে আমরা করি কি, আমরা আজকে মেশিন ঢুকিয়ে এখন তো ধান পাতা মেশিনও বেরিয়ে গিয়েছে, ধান পাতা মেশিনে মানে লেবারটা কম লাগে আর সময়টা কম হয় আমাদের। এবং আমরা যে আজকে 20 বিঘে জমি চাষ করছি, আমাদের কিন্তু 15 দিনের মধ্যে হয়ে যায়। এখন তো শীতকালে এবং বছরের দুটোর সময় তো ধান চাষ চাষি বন্ধুরা করে থাকেন, মূলত একটা হচ্ছে বর্ষাকালে আর একটা হচ্ছে এই শীতকালে। তো এখন ধান চাষ শুরু করেছেন? হ্যাঁ, আমরা ধান চাষ শুরু করে দিয়েছি, আমাদের বর্ষাকালে ফসল উঠে গেছে। এবার আমরা বসে থাকি না, আমরা চাষবাস নিয়ে সারা বছরই পড়ে থাকি। আর এই সময় আমরা শীতকালীন যে ফসলটা গ্রীষ্মকালে ফলটা ওঠে, আমরা সমস্ত মাল রেডি করে আমরা বীজ রোপণ করতে শুরু করেছি। এইবারে হয় কি, আমরা গ্রীষ্মকালে যে বীজটা তৈরি করি, প্রথমে আমরা চেষ্টা করি যে ধুলোতে করার জন্য, ধুলোতে করলে সেই বীজটা খুব টেকসই হয় এবং গাছ খুব ভালো হয়। আর যদি আমাদের জন্য না করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা জল জমিতে আমরা বীজ রোপণ করি। তার কারণ হচ্ছে আমরা প্রথমে মাথায় রাখতে হবে যে আমরা যে শুকনোতে বা জল দিয়ে দিয়ে যে বীজ রোপণ করব, সেখানে পাশাপাশি ডিপটেল বা সাবমার্শাল বা পুকুর ধারের হওয়াটাই ঠিক। আচ্ছা, এই যে বছরে দুটোর সময় ধান চাষ করেছেন, এখন যেহেতু রবি মরশুমে আপনি ধান চাষ করেছেন, কত বিঘা জমিতে ধান চাষ করেছেন? আমার মূলত 20 বিঘে জমি আছে। এবারে 20 বিঘে জমিতে আমার দুবার ধান চাষ হয়, বাকি সময়টা আমরা সবজি লাগাই। আমার যে পুকুর পাড় আছে সেই পুকুর পাড়েও আমরা সবজি লাগাই। সারা বছরটা আমরা চাষবাস নিয়েই থাকি। তার কারণ চাষবাসে যদি সঠিকভাবে পরিশ্রম করা যায়, চাষবাস থেকে এগুলো আর কিছু লাগবে না। কারণ আমরা তো চাষবাস করে থাকি, আমরা তো অন্য কিছু কাজ করি না, কিন্তু সারা বছরই আমরা ফসল ফলাই এবং সেখান থেকে আমার বাড়ির জিনিসপত্র বলুন, আমার বাড়ির সংসারের খরচা বলুন, আমার সবটাই হয়ে যায়, প্লাস টাকা রাখতে পারি। বীজতলা শুরু করে দিয়েছেন বললেন, তো কি কি সার দিয়েছেন? আমাদের বাড়িতে তো গরু আছে, সেখানে আমরা সারা বছরে যে আমরা বাড়ির খোসা বলুন, গোবর বলুন, খড়কুটো বলুন, সব পচিয়ে আমরা সার তৈরি করে রাখি এবং সেই সারটা আমরা জমিতে ফেলি। সেখান থেকে আমাদের জমিতে ফেলার পর আমরা চাষ দিয়ে জমিটাকে আপাতত রেডি করে রাখি, তারপর সময় মতন আমরা চাষবাস শুরু করি। আচ্ছা, এই যে এই সময় তো আপনি ধান চাষ শুরু করে দিয়েছেন, তো বীজ কি বাজার থেকে নিয়ে আসেন? বাজার থেকে নিয়ে আসি, সেটা আমাদের শোধন করা থাকে। আমরা বছরে একবার করে বীজ পাল্টাই, তার কারণে ফলনটা বাড়ানোর জন্য। আর আমাদের যে ধান থাকে সে ধান থেকে আমরা ওটাকে ভালো করে কুলোতে পাছুড়ে আমরা রোদে শুকিয়ে আমরা মাটির পায়াতে ভরে রাখি, সেইটা আমরা শোধন করে আমরা তারপরে জমিতে আমরা রোপণ করি। তো পুরো জমিতে কি ধান চাষ করবেন? ধান চাষটা আমরা তো মাথায় রেখেছি যে এবারে ধানের ফলনটা ভালো হয়েছে, এবারে বৃষ্টিটা ভালো হয়েছে, বৃষ্টিতে আমাদের সমস্যা হয়নি। আর সব জায়গাতে তো ধান চাষ হয় না, সেসব জায়গাতে আমরা সবজি লাগাই।
বর্ষাকালের সমস্যা হয়নি যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি এবছর হয়েছিল, যেহেতু শীতকালে এই সময় তো জলের কি অবস্থা, মানে জল কোথা থেকে পেয়ে থাকেন আপনারা? আমাদের এখন ডিপ টিউবওয়েল আছে, সরকার থেকে যেটা করে দিয়েছে ডিপ টিউবওয়েল আছে, জলের ব্যবস্থা সুন্দর ব্যবস্থা। তাছাড়া আমাদের সাবমার্শাল আছে এবং পুকুরে যে সাইডে জমিগুলো থাকে সেখান থেকে পাম্প তুলে আমরা জমির মধ্যে দিয়ে থাকি। সেখানে চাষের জন্য কোনো সমস্যা হয় না। আর তার সঙ্গে যে পুকুর পাড়ে যে জায়গাটা বললাম সেখানে আমরা সবজিও লাগিয়ে দিই, মানে আমার দুটো ফসলই আমার হয়, ধানও হচ্ছে এদিকে সবজিও হচ্ছে। পার্থবাবু কাছে জানবো যে আমরা জানি যে প্রতিটি ফসলের ক্ষেত্রে রোগ পোকার সমস্যা কিন্তু হয়েই থাকে। তো সেক্ষেত্রে এই যে বীজতলা তৈরি করেছেন, সেক্ষেত্রে তো এখন তো মূল জমি তৈরি করেননি, তো এই বীজতলাতে রোগ পোকার সমস্যা হলে কি কি ব্যবস্থা নেন, কিভাবে নিয়ন্ত্রণ করেন? আমরা বীজতলা তৈরি করার পর আমরা প্রতিনিয়ত তাকে নজর রাখি। অনেক সময় দেখা যায় যে তার ডগাগুলাতে মানে শুকিয়ে শুকিয়ে আসে, তখন আমরা কিন্তু বুঝতে পারি যে এটা কোনো পোকা উপদ্রব হয়েছে। তখন আমরা ডেমিক্রোন দিয়ে স্প্রে করে দিই, তারপরে সেটাকে আমরা মেরে ফেলার চেষ্টা করি। আমাদের তো ইলামবাজারের ব্লকে যে চাষি বিশেষজ্ঞরা আছে তাদের কাছে আমরা পরামর্শ নিই, তারা যেভাবে বলে দেয় সেটা আমরা করে থাকি। এবং আমরা যে এখান থেকে আমরা তো কিষাণ বাণীর নিত্য প্রয়োজনে শুনি, আমরা সেখান থেকেও আমরা কিছু আমরা উপার্জন করি, কীভাবে করছে ওরা, কীভাবে বলছে সেটাও মাথায় রাখি। আমরা এইভাবে করে থাকি। কিষাণ মানে নিয়মিত শোনে? একদম একদম, আমরা প্রতিনিয়ত মানে বিকাল হয়ে গেল কি আমরা বসে গেলাম রেডিও নিয়ে, আমরা সেখান থেকে অনেক কিছু জানতে পারি, আমাদের শিক্ষা হয় যে আমরা যেগুলো জানি না সেগুলো জানতে পারি। কিষাণ বাণীতে যে শুধু ধানের জন্য নয়, আমরা সবজির জন্য আলোচনা হয়, সেখানে আমরা কীভাবে করছে না করছে সেটা বলে দেয় এবং আমরা সেখান থেকে নিত্য প্রয়োজন শুনে আমরা সবজি চাষ করি এবং আমরা বাজারে নিয়ে যেতে পারি। তো এই ধান চাষের পাশাপাশি সবজি চাষও করেছেন? সবজি করি, সবজি আমরা বলতে এখন ধরুন শীতকালীন মূলো আছে, দেখুন বা দেখতেই পাচ্ছেন অনেক মূলো আছে, গাজর আছে, আর তারপর ফুলকপি লাগিয়েছি, বাঁধাকপি লাগিয়েছি। পাশে আমাদের ইলামবাজার কিষাণ মান্ডিতে পাঠিয়ে দিই, আর আমরা জয়দেব মার্কেটে পাঠিয়ে দিই। এবং বাজারজাতকরণের কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা নেই, কাছে আমার তো জয়দেব কেঁদুলি তো আমাদের শনিবার মঙ্গলবার হাট বসে, আর ইলামবাজার তো প্রতিদিনই, সেখানে কিষাণ মান্ডিতে আমরা পাঠিয়ে দিই, গাড়ি ভাড়া করে আমরা সবজি চলে যাই। এই যে ধানের উপর আপনি নির্ভরশীল, মূলত আমি দেখতে পাচ্ছি যে গ্রামে যারা মানুষ রয়েছেন বা চাষি বন্ধুরা রয়েছেন তারা কিন্তু মূলত এই চাষবাস করেই কিন্তু আজকে তারা স্বনির্ভর হয়েছেন। কৃষি হচ্ছে তাদের মূল জীবিকা, দেখতেই পাচ্ছি। শুধুমাত্র ধান চাষ না, পাশাপাশি গ্রামের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু সবজি চাষও করেছেন কিছুটা, আমি দেখতেই পাচ্ছি। তো মূলত এই যে বড় ধান চাষ করছেন, কতটা লাভ হয় আপনার? লাভ না হলে তো কেউ চাষবাস করবে না, খুব ভালো লাভ হয়। কেন আমরা শুধু লাভের দিকে যাব না, কারণ আমাকে ফসলটাকে ভালো ফলাতে হবে। এবার তো প্রচুর বৃষ্টি হয়েছে আর ফসলের কোনো সমস্যা হয়নি, আমরা সারা বছরে কিছু না কিছু লাগাই। মেন কথা কি বাড়িতে বসে থাকি না, মানে চাষবাস নিয়েই থাকি। চাষবাস নিয়ে থাকি বলে আর দু পয়সা আমরা রাখতে পারি, আমরা যা খরচা হয় তার ডেরা পয়সা পাই, সেখান থেকে আমার সংসার চলে, আমার পরবর্তী যা চাষের জন্য খরচা রাখতে পারি। আমার সবই বাড়ি যে জিনিসপত্র দেখছেন সবই আমার চাষ থেকে। তো এই যে এত বছরের আপনার একটা অভিজ্ঞতা, বাবা বা কাকার কিভাবে চাষ করতেন সেই অভিজ্ঞতা থেকেও আপনি কাজে লাগিয়ে আজকে চাষবাস করে সফল হয়েছেন। তো মূলত জানবো যে ভালো, আপনি অন্যান্য চাষি বন্ধু রয়েছেন তারাও জানেন অভিজ্ঞতা আছে, তবু আপনার কাছে জানবো যে ভালো ফলন পেতে গেলে আর রোগ পোকা সমস্যাকে দমন করতে গেলে বা নিয়ন্ত্রণ করতে গেলে প্রথম থেকে একবার শেষ অবধি কি ধরনের পরিচর্যা করলে ভালো হয় বলে আপনি মনে করেন? প্রথমত আমাদের যে প্রথম মূল জমি থাকে সেখানে ধানের যে গোড়া থাকে সেগুলোকে প্রথমে পরিষ্কার করে নিতে হয়। মানে আগাছা, যেটা আগাছা অনেকেই করে কি সেটা আমরা বারণ করি, মানে অনেকে মাঠের মধ্যে জ্বালিয়ে দেয় এবং আমরা বারণ করি, সেখানে কিষাণ মান্ডিতেও আলোচনা হয়। তারপর মাটিটা প্রথমে আমরা লাঙ্গল দিয়ে চাষ করে দিই, বা যদি কাছে পিঠে জমি থাকে তাহলে আমরা একদম মেশিন দিয়ে সমস্ত জমি চাষ করে নিই। চাষ করার পর আমরা বাড়িতে গোবর সার থাকে, গোবর সারটা নিয়ে গিয়ে আমরা জমিতে ফেলার পর আবার চাষ দিই। আবার চাষ দেওয়ার পর সেখানে জলের ব্যবস্থা করি, মানে সাবমার্শাল বা ডিপ টিউবওয়েল যে থাকে সেখানে জল তৈরি মাঠটাকে রেডি করে নিই। সেখানে গোবর সারটা আমরা বেশি, জৈব সারটা বেশি প্রয়োগ করি। যদি জৈব সারটা সংকট থাকে তাহলে সেক্ষেত্রে রাসায়নিক সারটা আমরা ব্যবহার করি। এবং রাসায়নিক সারটা ব্যবহার করার পর আমরা প্রথমে যেখানে আমরা বীজ বাড়ি সেখানে বীজটা যেটা রেডি হয়ে আছে সেখানে বীজ তুলে নিয়ে এসে মূল জমিতে রোপণ করি। একদম ঠিকই কথা যে এইভাবে যদি ধারাবাহিকভাবে চাষ করা যায় তাহলে অবশ্যই ফলন বেশি পাওয়া যায়। এবং মূলত শুধু চাষ করলেই হবে না, অন্যান্য যে দিকগুলো রয়েছে সেগুলোকেও দেখতে হবে। মূলত আমার মেন হচ্ছে কি চাষবাসটা
সঠিক করতে হলে আপনাকে নিত্য প্রয়োজন আপনাকে মাঠে যেতে হবে, আপনাকে সমস্ত জিনিস লক্ষ্য রাখতে হবে, কোথা কি ক্ষতি হচ্ছে, কোথা কি না হচ্ছে, না তো আপনি লোকসানে পড়ে যাবেন। কিন্তু আজ পর্যন্ত লোকসানে কেউ পড়ে না, কেন আমরা এইসব নিয়েই পড়ে থাকি, মাঠ ঘাটে নিয়েই পড়ে থাকি। আমরা শুধু সবজি চাষ করি, ধান চাষ করি, আবার দেখুন ফুল চাষ করেছি, আবার আপনার ধনে পাতা, ওই দেখুন বেগুন, সবই আমরা লাগাই। এগুলো আমরা যে পুকুর পাড় যে আছে, সে পুকুর পাড়ের মধ্যে আমরা ওখানে লাগাই। এবার যদি ছাগলের উপদ্রব থাকে, আমরা তার কাটা দিয়ে বা আমরা বেড়া দিয়ে আগুলে রাখি ওটাকে। তারপর আমরা ওখানে দেখুন কত সুন্দর বেগুন হয়েছে দেখুন। এই বেগুন গাছটা আপনার এই বছর যদি না কাটি, বেগুন গাছটা যদি রেখে দিই, পরবর্তী যে বেগুন হবে আমরা প্রচুর হবে, সেখানে আমরা প্রচুর লাভ পাই। কিন্তু আপনাকে সবটাই লক্ষ্য রাখতে হবে। তবে আমরা যে বিশেষজ্ঞরা যে পরামর্শ দেয় সেটা মাথায় রাখতে হবে। কিষাণ বাণীতে যে বিশেষজ্ঞরা যে কথাগুলো বলে সেগুলো মাথায় রেখে আমরা চাষবাস করে থাকি। প্রথমত নিয়মিত মাঠে যেতে হবে। আমরা দেখেছি বাবা কাকারা ওই গামছা পরে মাঠে, কাঁধে একটা কোদাল নিয়ে কিন্তু মাঠে চলে যায়, কোথায় গর্ত আছে কিনা, কোথায় ইঁদুরে নষ্ট করছে কিনা। এবং আমরা যদি প্রতিনিয়ত যদি আমরা নজর রাখি, চাষবাস থেকে করলে আর কিছু পাওয়া যাবে না, সবটাই চাষবাস থেকে আমরা নির্ভরশীল। যদি মনে প্রাণে ভালোবাসা যায়, নিয়মিত পর্যবেক্ষণ পরিদর্শন করা হয় এবং পর্যবেক্ষণ করা হয় বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, যেগুলো বলবেন সেই পরামর্শ অনুযায়ী বা সুপারিশ মোতাবেক যদি সুসংহত পদ্ধতিতে যদি ধান চাষ করা হয়, তাহলে অবশ্যই লাভ পাওয়া যায়। একদম। এতক্ষণ আমরা একজন সফল চাষী বন্ধুকে পেয়েছিলাম। আমরা এসেছিলাম আজকে ইলামবাজার ব্লকের অন্তর্গত সুগৌর গ্রামে। কথা বললাম একজন সফল চাষী বন্ধুর সাথে, জানলাম নানা অভিজ্ঞতার কথা। ধন্যবাদ।